আমাদের আশেপাশে অনেকেরই বলতে শুনি মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার 40 দিন আগে নাকি মানুষ সবকিছু জানতে পারে যে তার দুনিয়াতে সময় ফুরিয়ে এসেছে। আজকের গল্পটা সেদিকে একটু ইঙ্গিত করেছে। আমি দেখলাম একটা ডোরাকাটা ভাগ আমাকে তাড়া করছে। আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, আর ভাগটাও দৌড়াচ্ছে আমার পিছু পিছু। তখন মনে হচ্ছিল যেন বাঘের চেয়ে আমার গতিশক্তি অনেক অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আমি কিছু একটা ধাক্কা খেয়ে পড়ে গেলাম মাটিতে। ভয়ে তখন আমার গলা শুকিয়ে গেল। পিছনে তাকিয়ে দেখি বাঘটা আমার দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে ওটা আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। আমি আবার উঠে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সম্ভব হলো না, কারণ মাটি ভেজা ছিল। ততক্ষণে বাঘটা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। ওই মুহূর্তে আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। খুব জোরে আমার ঘাড়ের মধ্যে কামড় দিল বাঘটা। কি অদ্ভুত! কিছুই হলো না আমার, বলে পাশের টেবিল থেকে পানির গ্লাসটা হাতে তুলে দিল আবুল চাচা। কি বলছেন চাচা? এত শক্ত চোয়ালের একটা প্রাণী আপনাকে কামড় দিল আর আপনার কিছুই হলো না? বলে আমি একটু বিস্মিত হওয়ার বান করলাম, কারণ স্বপ্নে তিমির পেটে গিয়েও যে কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব। সুতরাং আবুল চাচার স্বপ্নে ভাগের কামড় খাওয়ার পরও কিছুই হয়নি। এই ঘটনা আমার মধ্যে কোনো প্রভাব ফেললো না। কিন্তু উনি নিশ্চয়ই চাইছেন ওনার স্বপ্নে আমি আগ্রহ দেখাই, তাই না চাইতেও একটু বিস্মিত হলাম। পরদিন সকালে হঠাৎ আবুল চাচাদের বাসা থেকে কান্নার শব্দ ভেসে এলো। আমি কি হয়েছে বোঝার জন্য জানালা খুলে বাইরে তাকালাম। তখনই মা ঘরে এসে ঢুকলো। তোর আবুল চাচা মারা গেছে সাপের কামড়ে। গোখরো সাপ, কি ভয়ঙ্কর ঘটনা! এ বাসা তো নাকি সাপ ওঠে। সাপের কামড়ে কামড়ে কামড়ের শব্দগুলো বারবার আমার কানে বাজতে লাগলো, কিন্তু এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলা দেওয়ার চেষ্টা করে আমি বের হয়ে গেলাম। এরপর কিছুদিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। বারবার মনে হচ্ছিল চাচা বুঝি তার স্বপ্নের জন্য মারা গেল, কিন্তু ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে গেল। এসব স্বপ্ন নিয়ে আজগুবি চিন্তাও। আমার মাথাটা হয়ে গেল একদম পরিষ্কার। এই জানিস, কাল আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি বলে প্রীতি আমার পাশে বসে পড়লো। বাজে স্বপ্ন বলতে হয় না বলে আমি আমার ব্যাগ থেকে খাতা কলম বের করতে লাগলাম। কি, তুই এসব কুসংস্কারে বিশ্বাস করিস নাকি এখনো? 10 বছরের বাচ্চা না তুই, বুঝলি? আর তোকে এটা না বললে আমার পেটের ভাত হজম হবে না, তাই আমি তোকে এখন বলবো, আর তুই শুনবি, আর খুব মন দিয়ে শুনবি। চাচার স্বপ্নের প্রভাবটা এখন আমার মাথা থেকে পুরোপুরি যায়নি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম। সাথে এখন ওইসব আজে বাজে ধারণা মনের মধ্যে রেখে দেওয়ার জন্য একটু লজ্জাও পেলাম। সবকিছু মাথা থেকে সম্পূর্ণ জেরে ফেলে দিয়ে বললাম, হ্যাঁ বল, শুনছি। আমি দেখলাম আমি একটা প্লেনে বসে আছি। কোথায় বসে আছি জানিস? পাইলটের সিটে। প্লেনটা কিন্তু আমি চালাচ্ছি না, আমি শুধু ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে আছি। প্লেনটা আসলে কেউ চালাচ্ছে না, ওটা নিজে নিজে উঠছে। কিছুক্ষণ পর দেখলাম আমি প্লেনের বাইরে নিচের দিকে পড়ছি। বাতাস মুখ আর কান দিয়ে আমার ভিতরে চলে যাচ্ছে। এক সময় উপর থেকে আমার বাসা দেখতে পেলাম আমি, এরপর মাটি। কিন্তু মজার বিষয় কি জানিস, এত উঁচু থেকে পড়েও আমার কিছুই হলো না। আমি মাটি থেকে উঠে সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম। বলে প্রীতি একটা ছোট্ট হাসি দিয়ে আমার দিকে তাকালো। প্রীতি মারা গেল এর 2 দিন পর, তাদের বাসার ছাদ থেকে পড়ে। রাতে বাসায় ফিরছি, হঠাৎ দেখলাম একদিক থেকে খুব আলো আসছে। কৌতূহল বসে আলোর উৎস খুঁজতে আলোটাকে অনুসরণ করা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আলোর উৎস খুঁজে পেলাম আমি। আলোর উৎসটা হলো আগুন, আমার চারপাশে আগুন, আমার চারদিকে